আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি তৈরি করছি 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের যুক্তিবিদ্যা প্রথম পত্র অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র নিয়ে। তোমরা অ্যাসাইনমেন্ট গ্রিডটা দেখতে পাচ্ছ। চতুর্থ সপ্তাহে গুচ্ছ 1 এবং গুচ্ছ 3 থেকে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে। যারা এখনও অন্যান্য অ্যাসাইনমেন্টগুলো করোনি, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চাইলেই করে নিতে পারো। তো প্রথমে চলো তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক। যুক্তিবিদ্যা প্রথম পত্র, বিষয় কোড 121। এটা হচ্ছে যুক্তিবিদ্যা প্রথম পত্রের অ্যাসাইনমেন্ট, আর যুক্তিবিদ্যার অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 3। তবে এটা কিন্তু চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখো। ব্যক্তির নিয়ম উল্লেখপূর্বক বাস্তব উদাহরণের সাহায্যে পদের ব্যক্তার্থ ও জাত্যার্থে হ্রাস বৃদ্ধির নিয়মের যথার্থতা যাচাই। এটাই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম। এখানে নির্দেশনা বা নির্দেশক যেটাই বলো, লক্ষ্য করো কি বলা আছে। পদের ব্যাপ্তির ধারণা, পদের ব্যাপ্তির সাধারণ নিয়ম উল্লেখ করে এ, ই, আই এবং ও বাক্যে ব্যাখ্যা। উদাহরণসহ ব্যক্তার্থ জাত্যার্থ ব্যাখ্যা। বাস্তব উদাহরণের সাহায্যে পদের ব্যক্তার্থ ও জাত্যর্থে হ্রাস বৃদ্ধির নিয়মের বিশ্লেষণ। ঠিক আছে? তাহলে চলো শিক্ষার্থীরা, তোমাদের এই অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্রটি দেখে নেওয়া যাক। তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে ব্যক্তির নিয়ম উল্লেখপূর্বক বাস্তব উদাহরণের সাহায্যে পদের ব্যক্তার্থ ও জাত্যর্থে হ্রাস বৃদ্ধির নিয়মের যথার্থতা যাচাই। পদের ব্যাপ্তির ধারণা। পদের ব্যাপ্যতা বলতে পদের প্রসারতাকে বোঝায়। একটি পদ কোনো যুক্তিবাক্যে ব্যবহৃত হওয়ার পর যে পরিমাণ ব্যক্তার্থ নির্দেশ করে, তার দ্বারা সে পদের ব্যাপ্ততা বা ব্যাপ্তি নির্ণয় করা হয়। একটি শর্তনিরপেক্ষ যুক্তিবাক্য উদ্দেশ্য ও বিধেয় নামে দুটি পদ নিয়ে গঠিত। কোনো কোনো যুক্তিবাক্যে উদ্দেশ্য পদটি তার সমগ্র ব্যর্থকে প্রকাশ করে, আবার কোনো কোনো যুক্তিবাক্যে বিধেয় পদটি তার সমগ্র ব্যর্থকে নির্দেশ করে। যুক্তিবিদদের মতে কোনো পদ যখন তার সামগ্রিক ব্যর্থকে গ্রহণ করে কোনো যুক্তিবাক্যে ব্যবহৃত হয়, তখন তাকে পদের ব্যাপ্যতা বা ব্যাপ্তি বলে। যেমন, সকল দার্শনিক হন জ্ঞানী, এই যুক্তিবাক্যের উদ্দেশ্য পদটি দার্শনিকের সামগ্রিক ব্যর্থ নিয়ে ব্যবহৃত হয়েছে, এজন্য দার্শনিক পদটিকে ব্যাপ্য বা ব্যস্ত পদ বলে। তারপর দেখো নিয়মের ব্যাখ্যা। ব্যাপ্যতার নিয়মগুলি হলো: 1 নম্বর সামান্য বচন উদ্দেশ্য পদকে ব্যাপ্য করে। 2 নম্বর হচ্ছে নর্থক বচন বিধেয় পদকে ব্যাপ্য করে। নিরপেক্ষ বচনসমূহের পদের ব্যাপ্যতা। এ, সকল মানুষ হয় মরণশীল। এই বচনের উদ্দেশ্য পদ মানুষ ব্যাপ্য, কেননা মানুষ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর সকল সদস্যই মরণশীল। কিন্তু এই বচনের বিধেয় পদ মরণশীল ব্যাপ্য নয়, কেননা মরণশীল পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর মধ্যে মানুষ ছাড়াও অন্যান্য অনেক প্রাণী আছে, কিন্তু তাদের সবাইকে নির্দেশ না করে মরণশীল শ্রেণীর একটা অংশ মরণশীলকে নির্দেশ করায় মরণশীল এই পদটি ব্যাপ্য নয়। তারপর দেখো ই, কোনো মানুষ নয় অমর। ই বচনের উদ্দেশ্য পদ মানুষ ও বিধেয় পদ অমর উভয়ই ব্যাপ্য। উদ্দেশ্য পদ মানুষ ব্যাপ্য যেহেতু মানুষ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর অন্তর্গত কোনো সদস্যই অমর নয়। বিধেয় অমর ব্যাপ্য, কেননা বিধেয় পদ অমর সামগ্রিকভাবে মানুষ থেকে বিচ্ছিন্ন। অমর পদের কোনো অংশের সঙ্গে মানুষ জাতির কোনো সম্পর্ক নেই। এরপর দেখো আমরা আই নিয়ে দেখব। আই, কোনো কোনো মানুষ হয় সৎ ব্যক্তি। আই বচনের কোনো পদই ব্যাপ্য নয়, কেননা এই ক্ষেত্রে মানুষ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর একটা অংশ মাত্রের সঙ্গে বিধেয় সৎকে স্বীকার করা হয়েছে বলে উদ্দেশ্য পদ মানুষ ব্যাপ্য নয়। আবার বিধেয় পদ সৎ ব্যাপ্য নয় এজন্য যে সৎ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর একটি অংশ সম্পর্কে মানুষকে স্বীকার করা হয়েছে, সমগ্র অংশ সম্পর্কে নয়। এই চারটা তোমরা লিখবে যুক্তিবাক্য, উদ্দেশ্য, বিধেয়। এই হচ্ছে উদ্দেশ্যতে ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য। ই, উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় ব্যাপ্য। আই, উদ্দেশ্য বিধেয় দুইটাতেই অব্যাপ্য, এবং ও হচ্ছে উদ্দেশ্য অব্যাপ্য, বিধেয় ব্যাপ্য। এটা তোমরা প্রথমে লিখতে পারো বা এই চারটা বর্ণনা দেওয়ার পর তারপর লিখতে পারো, ঠিক আছে? তারপর দেখো ও, কোনো কোনো মানুষ নয় সৎ ব্যক্তি। ও বচনের উদ্দেশ্য পদ মানুষ ব্যাপ্য নয়, কেননা মানুষ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর একটা অংশ সম্পর্কে সত্যতাকে অস্বীকার করা হয়েছে। ও বচনের বিধেয় পদ সৎ ব্যক্তি ব্যাপ্য দ্বারা নির্দেশিত শ্রেণীর সঙ্গে মানুষ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর কোনো সদস্যেরই সম্পর্ক নেই।
সৎ ব্যক্তি দ্বারা নির্দেশিত শ্রেণীর সমগ্র সদস্যকে সামগ্রিকভাবে মানুষ পদের দ্বারা নির্দেশিত শ্রেণী সম্পর্কে অস্বীকার করা হয়েছে। তারপর দেখো ব্যক্তার্থ জাত্যর্থের ধারণা। ব্যক্তার্থ বা ডেনোটেশন। একটি পদের ব্যক্তার্থ বলতে ওই পদ একই অর্থে যে বস্তু বা বস্তুগুলোর উপর আরোপ করা যায় সেই বস্তু বা বস্তুগুলোকে বোঝায়। যুক্তিবিদগণ ব্যক্তার্থের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, কোনো পদ একই অর্থে যে বিশেষ বস্তু বা বস্তু সমষ্টির উপর প্রযোজ্য হয় সেই বিশেষ বস্তু বা বস্তু সমষ্টি হলো ওই পদের ব্যক্তার্থ। উদাহরণস্বরূপ, মানুষ পদটি মানুষের অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমস্ত মানুষের প্রতি আরোপ করা যায়, তাই মানুষ পদের ব্যক্তার্থ হলো সব মানুষ। জাত্যর্থ। একটি পদের জাত্যর্থ বলতে ওই পদ যে গুণ বা গুণাবলীর বিশেষভাবে উল্লেখ করে সেই গুণ বা গুণাবলীকে বোঝায়। অর্থাৎ যে গুণ বা গুণাবলী কোনো শ্রেণীর সকল বস্তুতেই বর্তমান বা যে গুণ আছে বলে ওই বস্তুগুলো এরূপ হয়েছে সেই গুণ হলো ওই শ্রেণীবাচক পদের জাত্যর্থ। যুক্তিবিদগণের মতে যখন কোনো পদ বিশেষ বস্তু বা বস্তু সমষ্টির অন্তর্গত সাধারণ ও অনির্বাচ্য গুণ বা গুণ সমষ্টিকে নির্দেশ করে তখন সে সাধারণ ও আবশ্যিক গুণকেই পদটির জাত্যর্থ বলে। উদাহরণস্বরূপ, মানুষ পদটির জাত্যর্থ হলো প্রাণিত্ব বা অ্যানিম্যালিটি, বা জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি রেশনালিটি, কারণ এ দুটি গুণ মানুষের মানুষ হিসেবে তার আবশ্যিক গুণ এবং এই গুণ দুটি আছে বলেই মানুষ মানুষ হিসেবে গণ্য। অতএব আমরা বলতে পারি ব্যক্তার্থ ব্যক্তি বা বস্তুকে এবং জাত্যর্থ ব্যক্তি বা বস্তুর অন্তর্গত আবশ্যিক গুণকে নির্দেশ করে। এক কথায় আমরা বলতে পারি ব্যক্তার্থ পদের সংখ্যা বা পরিমাণের দিক নির্দেশ করে এবং জাত্যর্থ পদের মধ্যকার আবশ্যিক গুণের নির্দেশ করে। উল্লেখ্য পদের এরূপ তাৎপর্য অনুসারে কোনো যুক্তিবিদ ব্যক্তার্থকে পদের বিস্তৃতি এবং জাত্যর্থকে পদের গভীরতা বলে অভিহিত করেছেন। ব্যক্তার্থ জাত্যর্থের হ্রাস বৃদ্ধির নিয়ম। বস্তুগতভাবে ব্যক্তার্থ ও জাত্যর্থ অবিচ্ছেদ্য সম্পর্কে সম্পর্কিত হলেও পরিসরের দিক থেকে বিপরীতমুখী সম্পর্কে সম্পর্কিত। পদের ব্যক্তার্থ জাত্যর্থ বিপরীত অনুপাতে পরিবর্তিত, অর্থাৎ ব্যক্তার্থ জাত্যর্থের মধ্যে বিপরীতমুখী সহ পরিবর্তনের বা বিপরীত অনুপাতের সম্বন্ধ বিদ্যমান। এর মানে হলো ব্যক্তার্থ জাত্যর্থের একের হ্রাস ও বৃদ্ধি যথাক্রমে অপরের বৃদ্ধি ও হ্রাস ঘটায়। ব্যক্তার্থ ও জাত্যর্থের বিপরীত ক্রমে হ্রাস বৃদ্ধির এই পারস্পরিক সম্পর্ককে যুক্তিবিদগণ একটি নিয়মের মাধ্যমে ব্যাখ্যা করেছেন। এই নিয়মটির নাম হলো পদের ব্যক্তার্থ ও জাত্যর্থের বিপরীত অনুপাতের নিয়ম, ল অফ ইনভার্স ভেরিয়েশন অফ ডেনোটেশন অ্যান্ড কনোটেশন অফ টার্ম। এই নিয়মটিকে মোট 4টি ভাগে ভাগ করা সম্ভব। যেমন, প্রথমে হচ্ছে ব্যক্তার্থের দিক থেকে কোনো পদের ব্যক্তার্থ বাড়লে জাত্যর্থ কমে, কোনো পদের ব্যক্তার্থ কমলে জাত্যর্থ বাড়ে। তারপর হচ্ছে জাত্যর্থের দিক থেকে কোনো পদের জাত্যর্থ বাড়লে ব্যক্তার্থ কমে আর কোনো পদের জাত্যর্থ কমলে ব্যক্তার্থ বাড়ে। তো এগুলোর ব্যাখ্যা দেখা যাক। হ্রাস বৃদ্ধি নিয়মের ব্যাখ্যা। পদের ব্যক্তার্থ বাড়লে জাত্যর্থ কমে। মানুষ পদে ব্যক্তার্থ হচ্ছে সকল মানুষ। এখন অন্যান্য প্রাণীকে এর সাথে যুক্ত করে এর ব্যক্তার্থ বাড়ালে ব্যক্তার্থ দাঁড়াবে সকল প্রাণী। সকল মানুষ যোগ হচ্ছে অন্যান্য প্রাণী, কিন্তু এতে করে মানুষ পদের জাত্যর্থ জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি থেকে বুদ্ধিবৃত্তি বাদ পড়ে সকল প্রাণীর জাত্যর্থ দাঁড়াবে শুধু জীববৃত্তিতে, কারণ অন্যান্য প্রাণীর মধ্যে বুদ্ধিবৃত্তি নেই। সুতরাং এর দ্বারা প্রমাণিত হলো যে ব্যক্তার্থ বাড়লে জাত্যর্থ কমে। 2 নম্বর, পদের ব্যক্তার্থ কমলে জাত্যর্থ বাড়ে। মানুষ শ্রেণী থেকে অসৎ মানুষদের বাদ দিয়ে এর সংখ্যা বা ব্যক্তার্থ কমালে ব্যক্তার্থ দাঁড়াবে সকল সৎ মানুষ। সকল অসৎ মানুষ। মানুষের জাত্যর্থ জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তির সাথে আরেকটি জাত্যর্থ এসে যোগ হয়ে সকল সৎ মানুষের জাত্যর্থ হবে জীববৃত্তি যোগ বুদ্ধিবৃত্তি যোগ সততা, অর্থাৎ জাত্যর্থ বেড়ে যাবে। এতে প্রমাণ করা গেল যে ব্যক্তার্থ কমলে জাত্যর্থ বাড়ে। 3 নম্বর, পদের জাত্যর্থ বাড়লে ব্যক্তার্থ কমে। মানুষ পদের জাত্যর্থ হচ্ছে জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। এখন এর সাথে সভ্যতা যোগ করলে জাত্যর্থ দাঁড়াবে জীববৃত্তি যোগ বুদ্ধিবৃত্তি যোগ সভ্যতা। ফলে এ 3টি জাত্যর্থধারী পদের ব্যক্তার্থ হবে সকল সভ্য মানুষ। আর এতে করে মানুষ পদের ব্যক্তার্থ কমে যাবে, কারণ সকল মানুষের ব্যক্তার্থের চেয়ে সকল সভ্য মানুষের ব্যক্তার্থ কম, কারণ এখানে অসভ্য মানুষেরা বাদ পড়েছে। ফলে প্রমাণিত হলো যে জাত্যর্থ বাড়লে ব্যক্তার্থ কমে। 4 নম্বর, পদের জাত্যর্থ কমলে ব্যক্তার্থ বাড়ে। মানুষ পদের জাত্যর্থ জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি থেকে বুদ্ধিবৃত্তিকে বাদ দিলে এর জাত্যর্থ দাঁড়াবে কেবল জীববৃত্তিতে। এতে করে মানুষ পদের ব্যক্তার্থ বেড়ে গিয়ে সকল মানুষ থেকে সকল প্রাণীতে দাঁড়াবে, কারণ জীববৃত্তি গুণটি সকল প্রাণীতেই বিদ্যমান আর সকল প্রাণীর সংখ্যা সকল মানুষের চেয়ে বেশি। সুতরাং এতে প্রমাণিত হলো যে জাত্যর্থ কমলে ব্যক্তার্থ বাড়ে। একটি বাস্তব উদাহরণ দেখা যাক। প্রাণী, মানুষ ও সৎ মানুষ, এ 3টি পদের ব্যক্তার্থ ও জাত্যর্থের সম্বন্ধ বিচার করা যাক।
প্রাণী পদটি তাৎপর্য হলো সকল প্রাণী। ক্ষুদ্রতম প্রাণী হতে আরম্ভ করে মানুষ পর্যন্ত সকল প্রাণী প্রাণী পদের ব্যক্তার্থের অন্তর্ভুক্ত। সেরূপ সকল মানুষ মানুষ পদের ব্যক্তার্থের অন্তর্ভুক্ত এবং সকল সৎ মানুষ পদের ব্যক্তার্থের অন্তর্ভুক্ত। উক্ত পদ তিনটির ব্যক্তার্থের তুলনা করলে দেখা যায় যে প্রাণী পদের ব্যক্তার্থ মানুষ পদের ব্যক্তার্থ থেকে অধিক, কারণ মানুষ এক বিশেষ রকমের প্রাণী, অর্থাৎ প্রাণী সমান হচ্ছে মানুষ যোগ অন্যান্য প্রাণী। সেরূপ মানুষ পদের ব্যক্তার্থ সৎ মানুষ পদের ব্যক্তার্থ হতে অধিক, অর্থাৎ প্রাণী মানুষ অপেক্ষা বড়, মানুষ হচ্ছে সৎ মানুষ অপেক্ষা বড়। এই পদগুলোকে এভাবে সাজালে দেখা যায় যে এদের প্রত্যেকের পূর্ববর্তী পদের ব্যক্তার্থ পরবর্তী পদের ব্যক্তার্থ হতে কম ও এর অন্তর্ভুক্ত। এবার পদগুলোকে জাত্যর্থে তুলনা ধরা যাক। প্রাণী পদটি জাত্যর্থ হলো প্রাণিত্ব, আর মানুষের জাত্যর্থ জীববৃত্তি যোগ বুদ্ধিবৃত্তি, কারণ মানুষ বুদ্ধিমান প্রাণী। সৎ মানুষের জাত্যর্থ হলো জীববৃত্তি বা প্রাণিত্ব যোগ বুদ্ধিবৃত্তি যোগ সততা। তাহলে দেখা গেল যে সৎ মানুষের জাত্যর্থ মানুষের জাত্যর্থ হতে অধিক এবং মানুষের জাত্যর্থ প্রাণীর জাত্যর্থ হতে অধিক, অর্থাৎ প্রাণী মানুষ সৎ মানুষ। এভাবে সাজিয়ে এই পদগুলোকে জাত্যর্থের সম্পর্কে বিচার করলে দেখা যায় যে এদের প্রত্যেকের পরবর্তী পদের জাত্যর্থ পূর্ববর্তী পদের জাত্যর্থ হতে অধিক এবং পূর্ববর্তী পদের জাত্যর্থ পরবর্তী পদের জাত্যর্থ হতে কম ও এর অন্তর্ভুক্ত। অর্থাৎ পদগুলির জাত্যর্থ ও ব্যক্তার্থের তুলনা করলে দেখা যাবে যে এদের জাত্যর্থ ও ব্যক্তার্থের মধ্যে বিপরীত অনুপাতের সম্বন্ধ বিদ্যমান। ব্যক্তার্থ জাত্যর্থের হ্রাস বৃদ্ধির এই নিয়ম দুটি চিত্রের সাহায্যে বোঝানো যেতে পারে। তোমাদের হচ্ছে চিত্র দুটি আঁকতে হবে। উপরিউক্ত চিত্রগুলোকে শিক্ষিত মানুষ থেকে মানুষ এবং মানুষ থেকে প্রাণীতে গমন করতে ব্যক্তার্থের পরিধি যতই বড় হচ্ছে জাত্যর্থের পরিধি ততই ছোট হচ্ছে, আবার জাত্যর্থের পরিধি যতই বড় হচ্ছে ব্যক্তার্থের পরিধি ততই ছোট হয়ে আসছে। অর্থাৎ এতে দেখা যাচ্ছে যে ব্যক্তার্থের পরিধি বাড়লে জাত্যর্থের পরিধি কমে যাচ্ছে, আবার জাত্যর্থের পরিধি বাড়াতে গেলে ব্যক্তার্থের পরিধি কমে আসছে। সুতরাং এতে প্রমাণ হলো যে ব্যক্তার্থ এবং জাত্যর্থে বিপরীত ক্রমে বাড়ে কমে। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের যুক্তিবিদ্যা প্রথম পত্র অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।